সঠিক জায়গাতে সঠিক ইনফরমেশন নিয়ে যদি আমরা অ্যাক্টিভিটি না করি, তাহলে অ্যাক্টিভিটি করলে আমার কোনো লাভ হবে না। সুইমিং এর একটা কায়দা থাকে। যেকোনো কাজ আমরা করি তার একটা কায়দা থাকে। সেটা রান্না হোক, সেটা ড্রাইভিং হোক, সেটা একটা বাড়ি তৈরি করা হোক। সব ভালো জিনিস করার একটা কায়দা থাকে। বাজে জিনিস করারও একটা কায়দা থাকে। কিন্তু সব জিনিস করারই একটা কায়দা। সেই কায়দাটা ফলো না করলে কিন্তু সেই কাজটা কোনতেই হবে না। কোনো মতেই হবে না। তো আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে সেই কায়দাটা আমাদেরকে আগে জানতে হবে। সেই কায়দাটা না জেনে আমরা যদি সেই কাজটা করতে যাই, তাহলে হয়তো ভালোভাবে করতে পারব না। আর করার চেষ্টাও যদি করি, তাহলে তত ভালোভাবে হবে না। তারপরে আমরা বলব যে, "না, এই কাজ তো কেমন আছে, এই কাজ তো হয় না, এই কাজ তো অনেক কঠিন, এই কাজ তো অনেক মানে অনেক চেষ্টা করেছি, এই কাজ তো হয় না।" তো কার ভুল? কাজের ভুল নাকি আমার ভুল? আমার ভুল বন্ধুরা কেন? কেন কি সেই কাজ করার সঠিক কায়দা তো আমি জানার জন্য মাথা ঘামাইনি। আমাকে আগে আগে জানতে তো হবে কিভাবে সেই কাজটা হবে। সেটা জানার পর তো সেই কাজটা আমি ভালোভাবে করতে পারব। তো আগে আমাদের দরকার যে আন্ডারস্ট্যান্ডিং আমাদেরকে ডেভেলপ করতে হবে যে এই ব্যবসাটা কি? আমি যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলাম, তখন আমাকে অ্যাক্টিভ কোয়ালিফিকেশন করতে বা আমি যখন সুপারভাইজার হলাম, তখন আমার জানা গেছে যে 1+3 বলে একটা জিনিস হয়। সেটা আমাকে করতে হবে। তার আগে আমার জানা ছিল না। তো তারপরে আমার অনেক মানে প্রবলেম হতো সেটা করতে। কেন আমি তো জানতাম না কিভাবে হবে। তো আমি আস্তে, আস্তে করে শিখেছি, বুঝেছি। আমাকে মার্কেটিং প্ল্যানটা পুরোটা বুঝতে অনেক সময় লেগেছে। তো আমি সেই জিনিসটা আপনাকে বলতে চাই যে কোম্পানি 2সিসি করার পর একটা কোম্পানি পলিসি বই দেয়। সেই কোম্পানি পলিসি বইটা আপনারা নিজে পড়বেন, পড়ে ভালোভাবে বুঝবেন। যদি না বোঝা যায় আপলাইনকে জিজ্ঞেস করবেন, বিরক্ত করবেন। আপলাইনকে বলবেন যে, "না আমাকে আপনারা বলুন, শেখান যে কিভাবে এই জিনিসটা হবে। আমি এটা বুঝছি না, আমাকে বোঝান।" সেই বোঝার পর আপনি যেই কাজটা করবেন সেটা ভালোভাবে করতে পারবেন। কেন একটা আন্ডারস্ট্যান্ডিং খুবই জরুরি। আমাদের প্রোডাক্টটা কি? আমি মনে করি যে এই কাজটা লোকেদেরকে যুক্ত করার কাজ নিশ্চয়ই। একটা টিম তৈরি করার কাজ নিশ্চয়ই। কিন্তু টিম তৈরি করার জন্য একটা মাধ্যম লাগবে। একটা নিমিত্ত লাগবে বা একটা মিডিয়াম লাগবে। সে মিডিয়ামটা হচ্ছে প্রোডাক্ট। আমি প্রোডাক্টের মাধ্যমে লোকেদেরকে যুক্ত করব মার্কেটিং প্ল্যানে। আমি প্রোডাক্টের মাধ্যমে লোকেদের সঙ্গে মানে সেই বন্ডিংটা করব। কোম্পানির সঙ্গে যুক্ত হবে, সে প্রোডাক্টের সঙ্গে যুক্ত হবে, সে আমার সঙ্গে যুক্ত হবে। আর এমন যুক্ত হবে যে সেই বন্ডটা আর যাতে ভাঙতে না পারে। এমন যুক্ত হবে। কেন যেই প্রোডাক্টটা ভেতরে যায়, যে প্রোডাক্টটা লাভ দেয়, তারপরে সেই লাভটা হাতছাড়া করার কারোর ইচ্ছে করে না। সে সবাই চায় যে লাভটা সারা জীবন সেই লাভটা যাতে তারা পায়। তো আমাদেরকে আগে বুঝতে হবে। বুঝে নিয়ে সঠিক কায়দাটা যখন আমরা জেনে যাব, সেই সঠিক কায়দাটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আগে শিখতে হবে, শিখে নিয়ে সেই কায়দাটা ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে লোকেদেরকেও সেই জিনিসটাই ডুপ্লিকেট করতে হবে, শেখাতে হবে যে এটা হচ্ছে ফান্ডামেন্টাল, এটা হচ্ছে বেসিক কথা, এটা হচ্ছে একদম মানে এলিমেন্টারি কথা। এই জিনিসটাকে আমাদেরকে রেগুলার বেসিস এ নিজেও করতে হবে, লোকেদেরকেও বলতে হবে সেই জিনিসটা করতে। এই বিজনেসটা কি? এটা একটা কনজিউমার স্পেন্ডিং এর ব্যবসা। সবজি হোক, সে ইলেকট্রনিক হোক, কাপড় হোক, যাই হোক না কেন, আপনাকে যেকোনো জিনিস বিক্রি করেছে সে লাভ করেই বিক্রি করেছে। তাই না? আপনাকে আপনার স্পেন্ডিং দিয়ে, আপনার খরচা দিয়ে যদি তাদের লাভ হতে পারে, তাহলে আপনার খরচা দিয়ে আপনার নিজের লাভ হতে পারে না কেন? আমরা এমন লোক যে সিগন্যালে ভিখিরিকে বা যেকোনো বেগারকে ৳২, ৳৫, ৳১০ দেওয়ার আগে ১০ বার চিন্তা করি, ১০ বার ভাবি। ভাবি কি ভাবি না? যে দেবো কি দেবো না? কিন্তু আমাদের হার্ড আর্নড মানি, আমাদের শ্রম করা টাকা, সে লোকেদেরকে এইভাবেই দিয়ে দিই। মানে ধরে চলুন কনজিউমার রিসার্চ বলে যে যদি ৳১০ একটা জিনিসের এমআরপি, তার থেকে ৳৩ থেকে ৳৪ তার বানাই খরচা। তার থেকে ৳৬ থেকে ৳৭ তার ডিস্ট্রিবিউশন এর এক্সপেন্স আছে। মানে তার ন্যাশনাল স্টকিস্ট, তার রিজিওনাল স্টকিস্ট, তার নানা রকমের খরচা, ডিস্ট্রিবিউশন এর খরচা, লজিস্টিক্স এর খরচা, এরিয়া এজেন্ট, মিডল ম্যান,
তারপরে হোলসেলার, রিটেলার, অ্যাডভার্টাইজমেন্ট এই সব লোক ৳7 নিয়ে যায়। মানে আমি যেকোনো জিনিস কিনছি তার মধ্যে থেকে যদি আমি ৳১০,০০০ আমার বাড়িতে সব জিনিস লাগে ৳১০,০০০ সেটা সবজি হতে পারে, সেটা মানে সাবান হতে পারে, যেকোনো জিনিস আমরা বাড়িতে কিনে আনি। তার মধ্যে মানে যদি ৳১০,০০০ জিনিস কিনে আনি, তাহলে ৳৩,০০০ তার অ্যাকচুয়াল কস্ট। ৳৭,০০০ আমার হার্ড আর্নড মানির ৳৭,০০০ আমি তাদেরকে দিয়ে দিচ্ছি, যাদেরকে আমি চিনিও না, যাদেরকে জানি না, যাদের সঙ্গে পরিচয় নেই। তাদেরকে আমি রিচ করে দিচ্ছি, তাদেরকে আমরা আমির করে দিচ্ছি, তাদেরকে আমরা কোটিপতি করে দিচ্ছি। তাদেরকে জানিও না। ভিখিরিকে টাকা দিই না, কিন্তু তাদেরকে আমরা কোটিপতি করে দিচ্ছি। চিন্তা করুন। এবার যদি আমরা আমাদের খরচ, আমাদের স্পেন্ডিং থেকে আমরা আমাদের মানে তাকে কি বলে এক্সপেন্স থেকে যদি অন্যদেরকে কোটিপতি করতে পারি, লখপতি করতে পারি, তাহলে আমরা নিজের এক্সপেন্স থেকে নিজে কোটিপতি হতে পারি না? নিশ্চয়ই হতে পারি। আমাদেরকে জানতে হবে যে কিভাবে। যেই প্রোডাক্ট এফএলপি তৈরি করে আর সেই প্রোডাক্ট আপনার বাড়িতে ব্যবহার হয়, সেই প্রোডাক্ট বাইরে থেকে কিনবেন না। যদি সেই প্রোডাক্ট আপনি বাইরে থেকে কেনেন, তাহলে আপনার ব্যবসা চলবে না। আপনাকে সেই প্রোডাক্ট কিন্তু এফএলপি থেকেই কিনতে হবে। আপনি যদি এমপিডি বাড়িতে ব্যবহার করছেন না, তাহলে আপনি কালিদাসের মতো আছেন। আপনি যেই ডালে বসে আছেন সেই ডালটাই কাটছেন। আর তারপরে আপনি পড়ে যাবেন, তারপরে বলবেন এই গাছটা কমজোর আছে, আমি তো পড়ে গেলাম। তো গাছের তো দোষ নাই। দোষ তো আছে আমার। আমি তো সেই কাটছি আড়ি দিয়ে। এই ব্যবসা আমরা লোকেদেরকে বলি এই প্রোডাক্টটা ভালো আর আমরা নিজেই ব্যবহার করি না। এটা কেমন মিথ্যে কথা হলো? আমি অ্যাভোকাডো সোপ ব্যবহার করব না। আমি এমপিডি ব্যবহার করব না। আমি হ্যান্ড সোপ ব্যবহার করব না। আমি স্যানিটাইজার ব্যবহার করব না। ও অপরকে বলবো ভালো, এত ভালো প্রোডাক্ট। আরে বাবা এত ভালো তো তুই নিজে ব্যবহার করছিস না কেন? তোকে তো নিজে ব্যবহার করতে হবে আগে। যদি এত ভালো, তোকে তো দেখে মনে হয় না তুই প্রোডাক্টটা ব্যবহার করিস? তোকে তো দেখে মনে হয় না? তোর তো মানে মুখ থেকে আলো বেরোচ্ছে না? তোকে তো দেখে মনে হয় না তুই সুস্থ? তোকে যদি দেখে মনে হয় না সুস্থ, তোর থেকে প্রোডাক্ট কে নেবে ভাই বল? তো আমাকে আগে নিজেকে মনে হতে হবে যে আমি প্রোডাক্টটা ব্যবহার করছি। আর যে মানে আমি বলছি না যে সব প্রোডাক্ট একসঙ্গেই কিনে নিয়ে আনতে হবে। আপনি যদি না পারেন, আপনি যদি সক্ষম না হন, আপনার কাছে যদি গাদা টাকা না থাকে অসুবিধে নেই। কোনো দুশ্চিন্তা নেই। আপনি ১ টা ২ টো করে প্রোডাক্ট প্রত্যেক মাসে কিনে আনুন। কি আছে? প্রত্যেকটা প্রোডাক্ট তো ১ মাসে শেষ হবে না। আপনি যদি একটা প্রোডাক্ট কিনে আনেন, তার পরের মাসে ২য় একটা প্রোডাক্ট কিনে আনবেন, তারপরের মাসে ৩য় একটা প্রোডাক্ট কিনে আনবেন। আস্তে করে কিনুন। ২ টো করে কিনুন, ৩টে করে কিনুন। আস্তে করে সেই প্রোডাক্ট যেটা বাড়িতে ব্যবহার এখন করছেন, সেটা রিপ্লেস করুন এফএলপি প্রোডাক্ট থেকে। যদি সেটা না করেন, তাহলে আপনি চোখ থেকে চোখ মিলিয়ে কারো সঙ্গে কথা বলতে পারবেন না। কারোরকে বলতে পারবেন না। আর এটা যদি আপনারা নিজে করে নেন, তাহলে ১০ জন থেকে আপনি এত ব্যবসা করতে পারবেন, যে আপনি চিন্তাও করতে পারবেন। শুধু ১০ থেকে ২০ জনের মধ্যে আপনি একটা ভালো জায়গায় যেতে পারবেন। ৳১,০০,০০০ ৳১,৫০,০০০ মতো জায়গায় যেতে পারবেন। কেন? তারা নিজে প্রোডাক্ট সমস্ত ব্যবহার করে। তার বাড়িতে যে আসে সবাইকে স্যাম্পলিং দেয়, সবাইকে সে টাচ অ্যান্ড ফিল দেয়। আমার ব্যবসা করার একটা টেকনিক আপনাদেরকে বলছি। মুখে বলা কথা কেউ কানে শুনে বিশ্বাস করে না। সেই যুগ চলে গেল। কথাটা হচ্ছে চোখে দেখা জিনিস লোকেরা বিশ্বাস করে। চোখে দেখা জিনিস লোকেরা বেশি বিশ্বাস করে। আপনারা যদি মানে কাউকে বলতে শোনেন, তারা বলে যে, "আমি নিজের চোখ থেকে দেখেছি। আমি নিজের চোখে দেখেছি, নাহলে বিশ্বাস হতো না।" তো ব্যাপার হচ্ছে, যখন কেউ নিজের চোখে যেকোনো জিনিস দেখে নেবে, তার বিশ্বাসযোগ্যতাটা বেড়ে যাবে। তো এই কাজে আমাদেরকে মুখে বেশি বলতে নেই। আমাদের প্রোডাক্ট যখন কথা বলে, তখন প্রোডাক্টকে এগিয়ে দিতে হবে। প্রোডাক্টকে কথা বলিয়ে দিতে হবে। আমাদেরকে নিজের মুখ খুলে মানে বকবক করার কোনো তো প্রয়োজনই নেই তো। প্রোডাক্ট যখন কথা বলে আমাদের নিজে বলে লাভ কি? এবার কথা হচ্ছে যে সবকটা জিনিস দেখেও হয় না।
আমাদেরকে লোকেদেরকে টাচ অ্যান্ড ফিল দিতে হবে প্রোডাক্টের। মানে আমি আমি কি করি? আমি ৫% মুখে কথা বলি, তারপরে চোখে ডেমো দেখিয়ে দিই। আর ডেমো দেখিয়ে তাদেরকে স্যাম্পল দিই। ছোটখাটো স্যাম্পল দিই। তাতে কি হয়? ওদেরকে বলি যে বাড়িতে গিয়ে ব্যবহার করবেন। ছোট, ছোট কৌটো থাকে। এখানে প্লাস্টিক মার্কেটে পাওয়া যায়। তাতে টুথ জেল, অ্যালোভেরা জেলি, বি প্রপোলিস, আ প্রপোলিস ক্রিম, ময়েশ্চারাইজিং লোশন, সনিয়ার প্রোডাক্ট, ইনফিনিটর প্রোডাক্ট সেসব ছোট কৌটোর মধ্যে ছোট বক্সের মধ্যে আমি তাদেরকে দিয়ে দিই। এটা বাড়িতে গিয়ে মাখবেন। সে যখন মেখে দেখে, তখন তাকে কিন্তু কল্পনা করতে হয় না। তাকে কিন্তু কোনো ইমাজিনেশন লাগাতে হয় না। সে প্রোডাক্টের অনুভবটা পেয়ে যায়। আর তারপর সে ভাবে যে এই ভদ্রলোকটা যেটা মুখে বলেছিল, সেটাই চোখে দেখেছি। আর যে জিনিসটা চোখে দেখেছি, সেই জিনিসটাই আমার অনুভবে বোঝা গেছে। এবার আমার যখন ৩ টে কথার মিল পেয়ে যায় সেই লোক, তারপরে প্রোডাক্ট ব্যবহার করা থেকে নিজেকে আটকাতে পারে না। সেটা প্রোডাক্ট ব্যবহার করতেই বাধ্য হয়। কেন? কেন? যেটা শুনেছে কানে, সেটাই চোখে দেখেছে। যে জিনিসটা চোখে দেখেছে, সেই জিনিসটাই লাগিয়ে অনুভব করেছে। এবার যখন অনুভব করে ফেলেছে, তারপর তো তাকে কেউ আটকাতেই পারবে না প্রোডাক্টটা মানে ব্যবহার করতে। কিন্তু আমরা কি করি? আমরা মুখে বলে কনভিন্স করার চেষ্টা করি। আরে ভাই কেন? প্রোডাক্ট তো বলবে। আমরা এত মুখ খুলে বলার কি প্রয়োজন? হুম, তো আমরা সবসময় সেই প্রোডাক্টকে কথা বলাতে চেষ্টা করব। আমি সেটাই করি। আর সেটা করার জন্যই আমাকে বেশি মানে আমার প্রায় ৮ থেকে ১০ সিসি আমি মানে রিটেল হয়ে যায়। আমাকে করতে হয় না। নিজেই হয়ে যায়। আর আমি ৩০ থেকে ৩৫ কাস্টমার তৈরি করে রেখেছি। আর সেই কাস্টমারকে এমন সার্ভিস দিই আমি যে চিন্তা করতে পারে না। এখানে সময় অনেক মূল্যবান তো। আমাকে তো সময় নষ্ট করতে কেন আমরা লোকেদেরকে বলি যে আ মানে আমাদের মানে প্রসপেক্ট দেরকে বলি যে আমাদের সীমিত সময় আছে। আমাদের জীবনকালে সময় অনেক কম। আমাদেরকে সেই সময়টা মাল্টিপ্লাই করতে হবে। সময় বহুগুণিত করতে হবে। সময়টা মাল্টিপ্লাই করলে ভালো হয়। তো এবার তাদেরকেই শুধু মাল্টিপ্লাই করতে হবে। আমাদেরকেও তো করতে হবে। এই ট্রেনিংটা যদি Facebook লাইভে থাকে, তাহলে এই ট্রেনিংটা যারা অ্যাটেন্ড করতে পারেননি, তারাও তো কিন্তু সেই ট্রেনিংটা পরে গিয়ে দেখতে পারবে, তাই না? তো আমার কি হলো? আমার একবার সময় দেওয়াতে বারবার করে লাভ হলো। তো আমার সময়টা মাল্টিপ্লাই হতে পারলো টেকনোলজির মাধ্যমে। ঠিক সেইভাবে যদি YouTube এ যদি কোনো জিনিস থাকে, তাহলে আমি যদি ঘুমাচ্ছি, কিন্তু হয়তো মালয়েশিয়াতে বা বাংলাদেশে বা যেকোনো জায়গায় কেউ বসে সেই ভিডিওটা দেখবে। তো আমি ঘুমাচ্ছি কিন্তু সেই ভিডিওটা দেখে সেই ইনফরমেশনটা পেয়ে যাবে। এটাকে বলে প্যাসিভ অ্যাক্টিভিটি। প্যাসিভ অ্যাক্টিভিটি থেকে আমাদের কাছে ইনকামটা আসবে। তো আমাদেরকে সেই বিজনেসটা কিভাবে হয় সেই জিনিসটা ভালোভাবে আন্ডারস্ট্যান্ড আর লার্ন করতে হবে। তারপরে আমাদেরকে করতে হবে প্রিপেয়ার ফর অ্যাকশন। প্রিপেয়ার ফর অ্যাকশন মানে আপনারা হয়তো ক্রিকেট বা হকি বা ফুটবল মানে সকার দেখেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে ক্রিকেট হোক, ফুটবল হোক বা হকি হোক বা যেকোনো স্পোর্টস হোক, তার জন্য ওয়ার্ম আপ লাগে, প্রিপারেশন লাগে, ড্রিল লাগে, প্র্যাকটিস লাগে, লাগে তো? তো সেখানে একটা খেলাতে যদি প্র্যাকটিস লাগতে পারে, তো নিজের জীবনকে ভালো করার জন্য প্র্যাকটিস লাগবে না? এখানে আমরা বলি যে লোকেদের সঙ্গে সম্পর্ক করতে হবে, তাদেরকে ইনভাইট করতে হবে, তাদেরকে প্রোডাক্টের ডেমো দেখাতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদেরকে প্রোডাক্ট কিভাবে দিতে হবে, কিভাবে ইউজ করতে হবে তাকে আ বলতে হবে। তো সেই জিনিসের প্র্যাকটিস লাগবে না? সেই জিনিস কেউ মায়ের পেট থেকে শিখে এসছে নাকি? সেটা তো সম্ভব নয়। কিন্তু সেই জিনিসে তো আমরা প্র্যাকটিস করি না। সেই জিনিসের প্র্যাকটিস না করলে তো হবে না। সেই জিনিসের প্র্যাকটিস না করলে তো আমরা ভালোভাবে করতে পারব না। আমাদেরকে প্রিপেয়ার ফর অ্যাকশন করতে হবে। আমরা যেইভাবে যদি নামাজ পড়তে যাই তাহলে আগে অজু করতে হয়। আগে ভালোভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমাদেরকে মসজিদে যেতে হয়। আর যেই সময় নামাজ পড়ার আছে সেই নির্দিষ্ট সময়তেই তো নামাজ পড়ি। তাই না? তো সেই সময় অনুযায়ী আমাদেরকে সেই জিনিসটা করতে হবে। তো সেইভাবে আমাদেরকে প্রিপেয়ারও করতে হবে নিজেকে। নিজেকে যদি আমরা ভালোভাবে প্রিপেয়ার না করি, তাহলে কাজ চলবে না। এবার প্রিপারেশন মানে কি? আমাদেরকে নিজের পার্সোনালিটিকে প্রিপেয়ার করতে হবে। নিজের মানে আমাকে দেখে যাতে মনে হয় যে একটা ইন্টারন্যাশনাল কোম্পানির ডিস্ট্রিবিউটর।
এটা হচ্ছে একটা প্রিপারেশন। এটা মাঠে নামার আগের প্রিপারেশন। মাঠে নামার পর কিন্তু আপনি টাই পড়লে চলবে না। মাঠে নামার আগে আপনাকে পড়তে হবে। মাঠে নামার আগে আপনার ড্রেসটা ভালো হতে হবে। আপনি যদি লোকেদের সামনে চলে যান আর ওখানে আপনাকে যদি লোকেরা দেখে যে এটা তো দেখতে ঠিক লাগছে না, আপনার সঙ্গে কথাই বলতে পারবে না সে। আপনার কথাটা গুরুত্বই দেবে না। আপনি যদি দেখেন যেকোনো কান্ট্রিতে যে নিউজ রিডার আসে, প্রাইম টাইমের ৮ টার সময়, ৯ টার সময়, ১০ টার সময় যে নিউজ রিডার আসে, সে কি গেঞ্জি পরে নিউজ রিডিং করে? করে কি? করে না তো। তো সে যখন যদি গেঞ্জি পরে সে যদি নিউজ রিডিং করে, তার নিউজটা কি শুনবেন? একদম শুনবেন না। তো ব্যাপার হচ্ছে যে নিউজ রিডার যে আমাকে শুধু খবর শোনাচ্ছে, তাকে যদি তার খবরটা আমরা বিশ্বাস করছি না, তাহলে আমার লাইফ তৈরি করবে কে? আমার যে একজন লাইফকে ভালো করবে, আমাকে ভালো একটা জায়গায়, ভালো একটা ক্যারিয়ারের জায়গায় নিয়ে যাবে, সে যদি ভালো ড্রেসের মধ্যে না থাকে, তাহলে তার কথাটা তো বিশ্বাসযোগ্য থাকবেই না। তার কথাটা কে করবে বিশ্বাস? তো এটা হচ্ছে এক ধরনের প্রিপারেশন। আপনি কি বলবেন, কিভাবে বলবেন, কি কায়দায় বলবেন, কি এক্সাম্পল দেবেন, সেটাও আপনার ড্রিল করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যারা অভিনয় করে, যারা অ্যাক্টিং করে, তাদের একটা ডায়ালগের স্ক্রিপ্ট থাকে। তারা আয়নার সামনে দাঁড়িয়ে তারা প্র্যাকটিস করে। করে কি করে না? তো শুধু তাদেরই প্র্যাকটিস লাগবে, আমাদের লাগবে না? কি মনে হয়? তো আমাদেরকে এখানে নিজেকে অ্যাকশন এর জন্য প্রিপেয়ার করতে হবে। আমি যদি শোয়েব আক্তারকে বা যেকোনো ফাস্ট বোলারকে যদি হেলমেট না পরে যদি খেলতে যাই, তাহলে লাগতেই পারে। যদি প্যাড না পরি, গ্লাভস না পরি, গার্ড না পরি, তাহলে লাগতেই পারে। তো আমরা যদি তৈরি না হয়ে, যদি প্রিপারেশন না করে যদি মাঠে নামি, তাহলে তো লাগবেই। তাহলে তো কাজ হবে না। তাহলে তো আমাদের কাজ চলবে না। তারপরে আমরা অফলাইনকে বলবো, "এই কেমন কাজ আমাকে বললেন আপনি? এই কাজটা তো হচ্ছেই না।" তো আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে। প্রোডাক্টের সম্বন্ধে আপনাকে ইনফরমেশন কালেক্ট করতে হবে। প্রোডাক্টের সম্বন্ধে অভিজ্ঞতাটা আপনাকে জানতে হবে। কোন প্রোডাক্ট কি পরিমাণে দিতে হবে, কাকে দিতে হবে, কোন সময় দিতে হবে, কিভাবে দিতে হবে। আর এই সব জেনারেল ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে। আর কোম্পানি পলিসি জানতে হবে, মার্কেটিং প্ল্যান ভালোভাবে জানতে হবে। সেই সব যখন আপনি জানবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজে একটা অসাধারণ কনফিডেন্স আসবে। আর সেই কনফিডেন্স যে কেউ যখন দেখবে, তখন আপনার মুখ খোলার আগেই সে কনভিন্স হয়ে যাবে। কেন? আপনার সেই আ বডি ল্যাঙ্গুয়েজটা খুবই ভালো আছে। আপনার প্রিপারেশনটা ভালো। আপনার প্রিপারেশন থেকেই আসে আপনার কনফিডেন্স। তো আপনাকে সেই সব সম্বন্ধে ইনফরমেশনটা কালেক্ট করতে হবে। আপনাকে মার্কেটিং প্ল্যানটা বুঝতে হবে যে মার্কেটিং প্ল্যান আমাকে কি বলতে চাইছে। ইন্ডিয়াতে, ইন্ডিয়ার কথা আমি জানি। ইন্ডিয়াতে মার্কেটিং প্ল্যান বলে যে আগে 2 সিসি করার পর ব্যবসাটা অনেক বড়ভাবে করা যায়। 2 সিসি করার পর মানে মার্কেটিং প্ল্যান আমাকে বলছে যতক্ষণ না 2 সিসি হয়ে যাচ্ছে, ততক্ষণ লোকেদেরকে বলতে যেও না। 2 সিসি অব্দি প্রোডাক্ট রিটেইলিং এ মাস্টার হয়ে যাও। 2 সিসির রিটেইল বেসের ভালো করে কাস্টমার তৈরি করে নাও। এটা হচ্ছে তোমার ফাউন্ডেশন। যদি আচ্ছা আপনারা বলুন, ২ টো চোখ আছে আমাদের। ২ টো চোখ আছে তো? ২ টো চোখ দিয়ে কি দুদিকে দেখা যায় কি? দুটো চোখ দিয়ে একদিকেই দেখা যায়, তাই না? তো যদি দুটো চোখ দিয়ে একদিকে দেখা যায়, তাহলে আমরা রিটেইলিং আর স্পন্সরিং দুটোতে একসঙ্গে কি করে ফোকাস করতে পারি বলুন তো? এটা তো খুবই টাফ। আর যারা করে তারা জানে যে যখন রিটেইলিং করতে আরম্ভ করে তখন স্পন্সরিং হয় না। যখন স্পন্সরিং করতে আরম্ভ হয় রিটেইলিং হয় না। সেটা হয় তো? সবসময় রিটেইলিং হয় না, সবসময় স্পন্সরিং হয় না। তো কোম্পানি বলছে যে যতক্ষণ না আপনার 2 সিসি হয়ে যাচ্ছে, ততক্ষণ পুরোপুরি নিজের পুরো ফোকাস কিন্তু রিটেইলিং এ দিয়ে দিতে হবে। ২০ থেকে ৩০ কাস্টমার জীবনে কিন্তু একবার তৈরি করে নিতে হবে। জীবনে একবার। জীবনে ৫ বার ১০ বার নয়, জীবনে শুধু একবার। কেন? একবার যাকে আপনি কাস্টমার বানাবেন, তাকে সারা জীবন পর্যন্ত প্রোডাক্ট দিতে হবে। একজন যে টুথ জেল একবার ব্যবহার করে নেবে, সে আর ছাড়তে পারবে না। পারবে কি? সেটা সম্ভবই না।
তো একবার যে কাস্টমার এমন, এমন প্রোডাক্ট দিয়ে নিজের কাস্টমার বেসটা তৈরি করেন, যেই প্রোডাক্ট বারবার করে ইউজ হয়। টুথ জেল হয়ে গেল, ডিও স্টিক হয়ে গেল, শ্যাম্পু হয়ে গেল, কন্ডিশনার হয়ে গেল, তারপরে অ্যাভোকাডো সোপ হয়ে গেল, হ্যান্ড সোপ হয়ে গেল, এমপিডি হয়ে গেল, অ্যালো শেভ জেল হয়ে গেল। এই সমস্ত জিনিস দিয়ে যখন প্রোডাক্ট আপনারা কাজ করবেন, সেটা শেষ হবে। আবার এই বিজনেস এত বিউটিফুল বিজনেস, এত সুন্দর একটা বিজনেস যে লোকেরা চান করবে আর আপনার কাছে টাকা আসবে। লোকেরা দাঁত মাজবে আর আপনার কাছে টাকা আসবে। লোকেরা শ্যাম্পু করবে আপনার কাছে টাকা আসবে। লোকেরা কাপড় কাচবে আপনার কাছে টাকা আসবে। আর কি লাগবে বলুন না? আর কি লাগবে? এমন অসাধারণ বিজনেস আপনি পাবেন না। একবার সে যদি এই প্রোডাক্ট ব্যবহার করে নেয়, সে আর ছাড়তে পারবে না। এমন প্রোডাক্ট দিয়ে কনজিউমার বেস তৈরি করুন। জীবনে একবার তৈরি করতে হবে। শুধু জীবনে একবার। এমন প্রোডাক্ট এমন প্রোডাক্ট দিয়ে নিউট্রিশন দিয়ে করবেন না। নিউট্রিশন সে খাবে, সে ভালো লাগবে, ২ মাস ৩ মাস পর আবার ছেড়ে দেবে। তারপরে ৪ মাস পর আবার ধরবে, আবার ছেড়ে দেবে, আবার ধরবে, আবার ছেড়ে দেবে, আবার ধরবে, আবার ছেড়ে দেবে। টানা কেউ ১০ বছর নিউট্রিশন খায় না। মানে এটা আমার অভিজ্ঞতাটা, আপনার আলাদা হতেই পারে। কেউ হয়তো খেতেই পারে। কিন্তু সবাই খাবে না। এত স্বাস্থ্য চেতনা নেই লোকেদের। তো এমন প্রোডাক্ট দিয়ে ঢুকুন যে আপনারা বটগাছ দেখেছেন, পিপল ট্রি দেখেছেন। সেটা কোনো দেওয়ালের উপরে যদি ছোট্ট করে একটা গাছ হয়, সেটা আস্তে, আস্তে করে বাড়ে। তারপরে যখন বড় হয়ে যায় তারপর যেই দেয়ালের উপরে সেই গাছটা হয়, সেই দেওয়ালটাকে মানে পুরো ফেটে সেই তার রুটস গুলো সেই মানে জায়গা তৈরি করে নেয়। তাই না? বটগাছ। তো আমাদেরকে ঠিক সেভাবেই ঢুকতে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এইভাবেই ঢুকেছিল। আগে এসছিল বলেছিল যে, "আমার একটু ২ টো গ্রাম দিয়ে দাও। আমার একটু মানে ব্যবসা করতে হবে।" তারপরে আস্তে, 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 আস্তে পুরো ক্যাপচার করে নিল। তো আমাদেরকেও যখন ঢুকবো কারোর বাড়িতে, আগে টুথজেল থেকে, অ্যালো লিপস থেকে বা অ্যাভোকাডো সোপ দিয়ে ছোট টিকিট সাইজ ছোট হতে হবে। যখন ঢুকবেন তখন ছোট হতে হবে। যখন ঢুকবেন তখন এত বড় জিনিস নিয়ে ঢুকবেন, ও বলবে, "ও বাবা! এত বড় তো আমি নিতে পারবো না একবারে।" তো আস্তে, আস্তে করে ঢুকুন না। আস্তে, আস্তে করে ঢুকুন না। সে একটা প্রোডাক্ট তো সে হাতছাড়া করবে না। টুথজেল দিন, তারপরে ডেমো দিন, স্যাম্পল দিন, ডেমো দিন, স্যাম্পল দিন। কিছু প্রোডাক্টের সম্বন্ধে বলুন, কিছু ভূমিকা তৈরি করুন। টাচ অ্যান্ড ফিল দিন। তারপরে আর মানে সেলিং করতে যাবেন না। আপনি যদি তাকে রেকমেন্ড করবেন, টাচ অ্যান্ড ফিল দেবেন, আপনার কাজ হয়ে যাবে। হার্ড সেল করতে যাবেন, সে রিপেল করে যাবে। পেছনে পিছিয়ে যাবে। সে ভাববে যে, "না, না আমি তো নোব না।" তো সেল করতে গেলেই সমস্যা। সেল করতে যাবেন না। তারপরে কথা হচ্ছে যে আপনাকে মার্কেটিং প্ল্যান এর জিনিস বুঝতে হবে। আপনাদেরকে একটা রিটেল বেস ভালো মতো তৈরি করতে হবে। সেই রিটেল বেস তৈরি করতে আপনারা অফলাইন এর সাহায্যও নিতে পারেন। তারপরে তাকে ডেমো দেখিয়ে দিন। যে আর ডেমো দেখে তো এমন ডেমো দেখাই যে সে আর মানে ঘুমাতে পারে না। তারপরে আমাদেরকে সলিড ফাউন্ডেশন ডেভেলপ করতে হবে। সলিড ফাউন্ডেশন শুধু প্রোডাক্টের কনজিউমার বেস এর নয়। আমাদেরকে ডিস্ট্রিবিউটর বেসেও একটা ভালো আ জায়গা মানে ফাউন্ডেশন তৈরি করতে হবে। এবার ডিস্ট্রিবিউটর বেসিস এ ফাউন্ডেশন মানে কি? আমার যদি ডিস্ট্রিবিউটর কাউকে তৈরি করি, তার কিন্তু আগে why ক্লিয়ার করতে হবে। সবথেকে প্রথমত এই কাজটাই করতে হবে। তার why ক্লিয়ার করতে হবে। সে কেন যুক্ত হতে চাইছে? সে কেন জয়েন করছে? তার প্রায়োরিটি কি আছে? সে কি পেতে চায়? তার কি মহত্ত্বাকাঙ্ক্ষা? সে কি পেতে চাইছে? সে আপনাকে জেনে লিখে নিতে হবে। তারপরে সেই যে তার ড্রিম, তার যে ডিজায়ার, তার যে মহত্ত্বাকাঙ্ক্ষা, সেটা ফরএভার এর মাধ্যমে কি করে পূরণ হবে সেটার রাস্তা তৈরি করে দিতে হবে তার জন্য। তার সঙ্গে কাজ করতে হবে। এটা হচ্ছে ফাউন্ডেশন। আমাকে মানে সবসময় বুঝে রাখুন, আ রিটেল ইস প্রফিটেবিলিটি অ্যান্ড নেটওয়ার্ক ইস রয়ালটি। রয়ালটি আসবে নেটওয়ার্ক থেকে, কিন্তু প্রফিটেবিলিটি আপনার রিটেল থেকে আসবে। যদি আপনি রিটেইল এ প্রফিটেবল না হন, তাহলে আপনার কাছে রয়ালটি আসবে না। মানে কম আসবে বা রয়ালটি আপনার রিটেইল এ চলে যাবে। টাকা বাঁচবে না আপনার কাছে। যত ভালো ফাউন্ডেশন তত ভালো কাজ। আর ইন্টারনেটের মাধ্যমে Instagram এ, YouTube এ, LinkedIn এ, Google My Business এ সব জায়গায় ভালো মতো নিজের ওয়েবসাইট একটা তৈরি করেছি। যদি কেউ আমার নাম Google এ সার্চ করে পরিবেশ নাগার বা YouTube এ সার্চ করে পরিবেশ নাগার, সে জানতে পারবে যে আমি কে।
মানে যে জানে না তার তার জন্য আমার ফেস ভ্যালুটা বেড়ে যাবে। তার জন্য আমার মানে ব্র্যান্ডিংটা বা আমার আমার মানে একটা ফিল্ম স্টারের মতো সে একটা ছবি পাবে আমার। তারপরে যখন সামনাসামনি আসবে তখন আমাকে ইজ্জত দিয়ে কথা বলতে হবে তাকে। কেন সে দেখেছে যে আমার সব জায়গায় ছড়িয়ে রয়েছে জিনিসটা। বুঝতে পারছেন? তো আমাদেরকে সলিড ফাউন্ডেশন তৈরি করতে হবে। এট লিস্ট ৬ জনকে আমাদের ডাইরেক্টর রাখতে হবে। আর তাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করতে হবে। আমি যে বলি সলিড ফাউন্ডেশন মানে প্রচুর লোককে জয়েন করিয়ে দেওয়া সলিড ফাউন্ডেশন নয় কিন্তু। বুঝে রাখবেন, যদি ৬ জনকে জয়েন করিয়ে তাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করে দিই, তাহলে সেটা হচ্ছে সলিড ফাউন্ডেশন। কেন? তাদেরকে কাজ করতে আমার সময়ের দরকার পড়ছে না। সেটা হচ্ছে সলিড ফাউন্ডেশন। আমার সময় তাদেরকে লাগবে না। তাদের কাজ করতে আমার সময় লাগবে না। সেটা হচ্ছে সলিড ফাউন্ডেশন। সে যদি মার্কেটিং প্ল্যান দেখাবার জন্য তাকে যদি সাহায্য লাগে, সেই যদি প্রোডাক্ট রিটেল করার জন্য সবসময় আমার সাহায্য লাগে, সেই ট্রেনিং করতে যদি সবসময় আমার সাহায্য লাগে, তাহলে তো আমার সময় লাগছে, তবেই তো আমার কাছে টাকা আসছে। তো প্যাসিভ ইনকাম হলো কোথায়? প্যাসিভ ইনকাম তখনই হবে যখন সে সেলফ ডিপেন্ডেন্ট হবে। সেলফ ডিপেন্ডেন্ট তখন হবে যখন একটা সলিড ফাউন্ডেশন হবে। সাইকেল চালাবার সময় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনাকে শিখিয়েছে, সে প্রথমত কিন্তু আপনার পেছনে সাইকেল নিয়ে দৌড়েছে। সে যাতে আপনারা পড়ে যাতে না যান। কিন্তু আপনি যখন আস্তে করে শিখে গেছেন, তখন সে আস্তে করে আপনাকে ছেড়ে দিয়েছে। তারপরে আপনি আস্তে করে নিজে সাইকেল চালাচ্ছেন। তো কোনো না কোনো সময়ে আপনাকে সাইকেলের ক্যারিয়ারটা ছাড়তে হবে। যদি আপনি সাইকেলের ক্যারিয়ারটা না ছাড়েন, তাহলে সে কোনদিন সাইকেল চালাতে শিখবে না। আপনাকে সেই ক্যারিয়ারটা ছাড়তেই হবে। তো আপনাকে আস্তে করে তাকে ইনফরমেশন দিতে হবে। আর তারপরে আস্তে ওকে বলতে হবে যে, "আমি বসে আছি। মার্কেটিং প্ল্যান তুমি দেখাও। আমি আছি, কিছু ভুল হলে তো আমি বসে আছি। আমি দেখে নেবো, কোনো চাপ নেই।" রিটেল করতে যখন যাই, ওকে বলবো যে, "আচ্ছা, আজকে আপনি বলুন। আজকে আপনি প্রোডাক্টের সম্বন্ধে কথা বলুন। কোনো যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায়, ১৯-২০ হয়ে যায়, তাহলে আমি তো আছি। আমি তো বসে আছি। কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা নেই। আমি তো আছি।" তো ২-৩ বার মানে সে বলবে, তার যে বলার অভ্যেস হবে, তার প্র্যাকটিস হবে, তার যে হেজিটেশন টা চলে যাবে। তারপরে আস্তে করে সে ভালোভাবে বলতে শুরু করবে। সেই ফাউন্ডেশনটা তখনই হবে, ডাইরেক্টে আপনার প্রায় ৬ জনের মতো অ্যাক্টিভ রাখতে হবে। তখন আপনার আ মানে ভালো মতো সেই জায়গাটা তৈরি হবে। রিটেল বেস ২০ থেকে ৩০ কাস্টমার, ৩০ থেকে বেশি কাস্টমার করবেন না। নালে অনেক প্রবলেমে পড়ে যাবেন। নালে সবসময় প্রোডাক্ট পৌঁছাতে যেতে হবে। সবসময় প্রোডাক্টের জন্য লোকেরা কল করবে। ৩০ থেকে বেশি কাস্টমার দরকার পড়বে না। আর ২০ থেকে কম নয়, ৩০ থেকে বেশি নয়। ২০ থেকে কম হলে অ্যাক্টিভ কোয়ালিফিকেশন এ সমস্যা হতে পারে। ৩০ থেকে বেশি হলে আপনার সব চুল তুলে নেবে। মানে সব মানে আপনাকে সবসময় বিরক্ত করবে, বলবে প্রোডাক্ট দাও। তো অনেক বেশি কাস্টমার হলেও সমস্যা। তো অনেক বেশি কাস্টমার করতে হবে না। ২০ থেকে ৩০ কাস্টমার হলেই যথেষ্ট। আচ্ছা, আর তারপর ডেমো আর স্যাম্পলিং দিতে হবে, সেটা আমি আপনাকে বলেই দিলাম। আমরা মুখের কথা বলব না, আমি সবসময় ডেমো আর স্যাম্পল দিয়ে কথা বলব। তারপরে রিটেল হচ্ছে প্রফিটেবিলিটি আর নেটওয়ার্ক হচ্ছে সিকিউরিটি। লোকেরা বলে যে নেটওয়ার্ক মার্কেটিং এ সিকিউরিটি নাই। আমি বলি নেটওয়ার্ক মার্কেটিং থেকে বেশি সিকিউর বিজনেসই নাই। কেন? লোকেরা চান করছে, আমি টাকা পাচ্ছি। এর থেকে সিকিউর আর কি হতে পারে? লোকেরা তো চান করতে বন্ধ করবে না। আমার টাকা আসা বন্ধ হবে না। সে ডিও লাগাতে বন্ধ করবে না, সে কাপড় কাচতে বন্ধ করবে না, সে দাঁত মাজা বন্ধ করবে না, আমার কাছে টাকা আসতে বন্ধ হবে না। এর থেকে সিকিউর বিজনেস আর কি? আমি তো নিউক্লিয়ার মিসাইল তৈরি করছি না গো। আমি তো এমন প্রোডাক্ট ব্যবহার করছি, এমন প্রোডাক্টের কাজ করছি, যেটা সাধারণ জনজীবনের লোকেরা এমনিতেই ব্যবহার করে। আমি কোন রকেট সায়েন্টিস্ট নই তো। এখানে নেটওয়ার্ক হচ্ছে সিকিউরিটি। নেটওয়ার্ক যত ভালো হবে, নেটওয়ার্ক যত ওয়াইড হবে, উইডথ বলে যে উইডথ ইস প্রফিটেবিলিটি অ্যান্ড ডেপথ ইস সিকিউরিটি। যত বেশি ডেপথ আছে আপনার বিজনেসে, তত আপনার সিকিউরিটি। আর যত বেশি উইডথ আছে সেটা আপনার প্রফিটেবিলিটি। যত ওয়াইড হবেন আপনি, যত বেশি লোককে স্পন্সর করবেন আপনি, তত আপনার প্রফিট বাড়বে। আর যত ডেপথে আপনার লোক থাকবে, ২০০, ৫০০, ৬০০, ৮০০ ডেপথে লোক থাকবে আপনার, তাতে আপনার সিকিউরিটি আসবে। সেই সিকিউরিটি কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। মানে অন্যান্য চাকরিতে সেই সিকিউরিটি পাওয়া যায় না।
কিন্তু এই নেটওয়ার্কে সেই সিকিউরিটি পাওয়া যায়। এই কোম্পানি যে 42-43 ইয়ার্স ধরে চলছে, নতুন, নতুন প্রোডাক্ট আসছে। আপনি আমাকে বলুন না যেকোনো লেডিস, যেকোনো মহিলা, যেকোনো আ আ খাওয়াতিন বলে উর্দুতে। তো তাকে যদি ইনফিনিটার প্রোডাক্ট, তাকে যদি সোনিয়া ময়েশ্চারাইজার যদি দিয়ে দেন, সে আর কোনদিন অন্য কিছু মাখতেই পারবে না। তার থেকে বেশি বড় সিকিউরিটি আর কি সম্ভব? সে তো মানে যদি আপনি সেই প্রোডাক্টটা তাকে দিতে পারেন, সে তারপর আর কোনো এই পৃথিবীর আর কোনো প্রোডাক্ট ব্যবহার করবে না। সে বলবে সেই প্রোডাক্টই লাগবে আমার। তার থেকে বেশি আর সিকিউরিটি কি লাগবে? তার থেকে তো বেশি কোনো সিকিউরিটি নেই। তো এই বিজনেসটা একদম সিকিউর বিজনেস। এই বিজনেস আমরা ভালোভাবে করতে পারি। তাছাড়া ইহা পা এখানে আমাদেরকে মানে লক্ষ্য করতে হবে যে সবাইকে স্পন্সর করতে নেই। অনেক লোকেরা ভাবে যে যাকে পাবো তাকে স্পন্সর করব, যাকে পাবো তাকে স্পন্সর করব। এই ভুলটা আমি করেছি, এই ভুলটা আপনারা করবেন না। আমার 10.5 বছরের অভিজ্ঞতা আছে ফরএভার বিজনেসের। আর 17 বছরের অভিজ্ঞতা আছে আমার নেটওয়ার্ক বিজনেসের। এই কাজটা করতে যাবেন না। সবাইকে স্পন্সর করবেন না। কেন অনেক লোকেরা কি করবে, চলে আসবে, জয়েন করে নেবে, আপনার মাথা খেয়ে নেবে। আপনার কপালটা গরম করে দেবে। সে এত সময় নষ্ট করবে, আপনার কাজও করবে না। আর আপনার সব সময় চুরি করে নেবে। সে কাজ করবে না। তেমন লোককে জয়েন করানোর কোনো কাজ নেই। সে এমন লোককে জয়েন করার যার স্বপ্ন আছে, যে লাইফে কিছু করতে চায়, তাকে প্রত্যেক সময় আপনি রিয়ালাইজ করাবেন যে আপনি কি যদি লাইফে আমা আমি 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 কি মনে করি জানেন? আমি মনে করি যে আমার টাকা কেউ চুরি যদি করে নেয়, তাহলে আমি টাকা আবার রোজগার করতে পারি। হ্যাঁ কি না? আমার যদি গাড়ি কেউ চুরি করে নেয়, আমি আবার রোজগার করতে পারি। আমার যদি বাড়ি কেউ চুরি করে নেয়, আমি আবার রোজগার করতে পারি। আমার যদি মানে অন্যান্য সম্পত্তি যদি কেউ চুরি করে নেয়, আমি সেই রোজগার করতে পারি। কিন্তু আমার যদি কেউ সময় চুরি করে নেয়, সেই সময় আর আসবে না। আর আমি যাকে সময় দেবো, আমাকে আগে সিওর হতে হবে যে সেই লোক সেই সময়ের যোগ্য কিনা। সেই লোক সেই সময়ের যোগ্য হলেই আমি সেই সময়টা তাকে দেবো। এবার তাকে সিরিয়াসনেস দেখাতে হবে। সে যদি সিরিয়াস না হয় আমি তাকে সময় দেবই না। কি দরকার? আমার দরকার নেই তো। আমারও তো সীমিত সময় আছে। আমি অমর হয়ে আসিনি। আমিও মরে যাবো। আমারও মানে যেভাবে সময় বাড়বে আমার শারীরিক কার্যক্ষমতাটা কমে যাবে। আমি বুড়ো হয়ে যাবার পর মানে এত কার্যক্ষমতা আমার সেম থাকবে না। তো আমার এখন যে সমতাটা আছে সেটা আমি তাকেই সময় দেবো, যে সময়ে যে যোগ্য থাকে, যে লাইফে নিজে সত্যি কিছু করতে চায়। তো এবার কথা হচ্ছে আমাকে সবাইকে স্পন্সর করতে নেই। আমাকে আগে কোয়ালিফাই করতে হবে। তোমাকে আমি জয়েন করাবো কিন্তু আগে তুমি প্রুভ করো যে তুমি যোগ্য আছো কিনা। তুমি নিজের যোগ্যতাটা প্রুভ করো। তারপরে আমি তোমাকে জয়েন করাবো। যেকোনো গভর্নমেন্টের এক্সাম, যেকোনো সিনিয়র পোস্টের এক্সাম, যেকোনো ভালো স্কুল আপনাকে কোয়ালিফাই করতে বলে। আপনি যদি কোয়ালিফাই না করেন, সে আপনাকে ঢুকতেই দেবে না। আর যে জিনিসে আমাদেরকে কোয়ালিফাই করতে হয় নিজেকে, আমাদের চোখে সেই জিনিসের মূল্য বেশি। লোকেরা নেটওয়ার্ক মার্কেটিং কে অনেক হালকা ভাবে নেয়, অনেক সহজ ভাবে নেয়। কেন নেয়? কেন এখানে কোয়ালিফাই করি না আমরা। আমাদেরকে কোয়ালিফাই করতে হবে লোকেদেরকে। আগে তাকে বলবো যে তুই আগে কোয়ালিফাই কর, তারপরে আমি তোকে বলবো আমার মার্কেটিং প্ল্যানটা। এটা সবাইকে বলার মতো জিনিস নয়। এটা ইন্টারন্যাশনাল ব্যাপার। আগে তুমি প্রুভ করো যে তুমি যোগ্য, তারপরে তোমাকে বলবো। অ্যাক্টিভ এর কি ক্রাইটেরিয়া আছে? তাদের আ মানে ২০০, ৩০০ বা ৫০০ পয়েন্ট বা ১ সিসি তাদের আ তাদের আইডি নম্বরে প্রত্যেক মাসেই হয়। আর তারা মিটিং ট্রেনিং এ আসছে, তারা ডেইলি বেসিস এ লোকেদের সঙ্গে কথা বলছে। এই ৩ টেই হতে হবে। এই ৩ টে হলেই তাকে অ্যাক্টিভ বলবো, নাহলে তাকে প্যাসিভ বলবো। যে মানে কোনো সময়ে কাজ করে, কোনো সময় কাজ না করে, সেটাকে কিন্তু অ্যাক্টিভ বলব না। আর এখানে আমাদের টিমে একজন ব্যানার্জি বাবু আছেন। উনি বলেন যে আমাদের যে কোম্পানি সে তৈরি করে অ্যালোভেরা জেল
আর বাকি অন্যান্য কোম্পানি তৈরি করে অ্যালোভেরা জল। তো এই অ্যালোভেরা জেল আমাদের কোম্পানি, অ্যালোভেরা জল অন্যান্য কোম্পানি। তো ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা কল্পনার বাইরে। এই কোম্পানি এত সুন্দর যে মানে যত বেশি জানবেন এই কোম্পানির বিষয়ে তত আপনার মানে ভালো লাগবে, তত মানে আপনি ভালো বেসে ফেলবেন। তো আপনি যতক্ষণ এত ভালো কোম্পানি, এত ভালো সিস্টেম, এত ভালো মার্কেটিং প্ল্যান, তো তাকে আমি কোয়ালিফাই করব না কেন? আগে কোয়ালিফাই করব তাকে। তারপরে তাকে মার্কেটিং প্ল্যান বা প্রোডাক্ট সম্বন্ধে বলবো। তারপরে আমাকে যাকে স্পন্সর করব, তাকে আগে বলতে হবে যে তোমাকে ডিস্ট্রিবিউটর আগে খুঁজতে হবে না। আগে ২০ থেকে ৩০ কাস্টমার খুঁজতে হবে। আগে কাস্টমার তৈরি করতে হবে। ডেডিকেটেড কাস্টমার তৈরি করতে হবে। আর ২০ থেকে ৩০ কাস্টমার আমরা ভালোভাবে তৈরি করতে সাহায্য করব। আচ্ছা, এবার যদি কেউ নন সেলস লাইন থেকে আসে আর আমি তাকে বলি যে ৩০ খানা কাস্টমার তৈরি করো। ও বলবে, "ও বাবা! আমি তো আগে কোনদিন সেলস এর কাজ করিনি। আমি কি করে কাস্টমার তৈরি করব?" এবার ব্যাপার হচ্ছে তাকে বলতে হবে যে ৩০ কাস্টমার একসঙ্গে তৈরি করতে হবে না তো। আগে ৫ খানা করতে হবে। যেভাবে আমাদের স্ল্যাব আছে না 2 সিসি, 25 সিসি, 75, 125 ঠিক সেইভাবে আমাদের কাস্টমার তৈরি করার জন্য স্ল্যাব আছে। আগে ৫ খানা কাস্টমার, ৫ খানা হয়ে যাওয়ার পর তারপরে টার্গেট থাকবে 15 কাস্টমার, তারপরে টার্গেট থাকবে 30 কাস্টমার। একসঙ্গে যদি কাউকে ৩০ বলে দিই সে ভয় পেয়ে যাবে। সে পালিয়ে যাবে। তাকে একসঙ্গে ৩০ বলতে নেই, তাকে আগে ৫ বলতে হবে। তারপরে তার থেকে রেফারেন্স নিয়ে, তার থেকে যাদেরকে প্রোডাক্ট ভালো লাগে, যারা কাজ করবে না, নেটওয়ার্কিং করবে না, হয়তো আমাদের সঙ্গে যুক্ত হবে না। কিন্তু তাদেরকে বলবো এই প্রোডাক্ট কি আপনি ফ্রিতে ব্যবহার করতে চান? আপনি যদি ৫ খানা রেফারেন্স আমাকে দেন আর সেই ৫ খানা লোক প্রোডাক্ট নিয়ে নেয়, তাহলে আমি একটা প্রোডাক্ট আপনাকে ফ্রিতে দেবো। আমি ব্রাইট টুথ জেল ফ্রিতে দিতেই পারি যদি তার কাছ থেকে আমাকে ৫ খানা কাস্টমার যদি এসে যায়। আর সে কিন্তু নিজের একটা প্রোডাক্ট ফ্রি করার জন্য আমাকে ৫ কি ৫০ খানা নাম দেবে। দেবে না? দেবে, নিশ্চয়ই দেবে। সে তো ফ্রিতে প্রোডাক্ট নিতে ও যা বলবেন তাই করবে। তো আমাদেরকে রেফারেন্স নিতে হবে। তাদের কাছ থেকে তাদেরকে ডেমো স্যাম্পল দিতে হবে। তারপরে আমাদেরকে তাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করতে হবে। তারপরে তি তাদেরকেও ৩ থেকে ৫ বা ৬ জনকে স্পন্সর করার জন্য তাদেরকে আ সেই পার্সোনালিটির মধ্যে ডিফারেন্স আনতে হবে। সেটা কিভাবে হয় বলুন তো? আমি যেই সব জিনিস আজকে শিখেছি, সে অর্ধেক শিখেছি বই থেকে, অর্ধেক শিখেছি মিটিং থেকে, অর্ধেক শিখেছি ট্রেনিং থেকে, অর্ধেক শিখেছি নিজের ফেইলিউর থেকে। তো সেই জিনিস তো করতে হবে। আমি যদি এইভাবে না করি তাহলে তো আমার ডাম্বল আমার তো বডি বিল্ডিং হবে না। আমি বলব আমার আপলাইন করবে এইভাবে আর বডি বিল্ডিং হবে আমার, সেটা হয় না। আমাকে তো নিজে এক্সারসাইজ করতে হবে আমার বডি বানানোর জন্য। তো আমাকে সেই জিনিসটা তাকে তৈরি করতে হবে তেমন তার পার্সোনালিটি। আমাকে তাকে বলতে হবে ভাই ১ প্যারাগ্রাফ ২ প্যারাগ্রাফ হলেও কিন্তু বই পড়তে হবে। কিছু মোটিভেশনাল টেপ শুনলে তার নোটস বানাতে হবে। তুমি কি শিখলে আজকে সেটা তুমি লিখবে। আমি কি শিখলাম আমি লিখবো। আমি কি শিখলাম তোমাকে জানাবো, তুমি কি শিখলে তুমি আমাকে জানাবে। সেটা যদি আমরা করি তাহলে সেও ডেইলি বেসিস এ কিছু শিখবে। আর সে ২ মাস ৩ মাস পর যদি কারোর কাছে যায়, তাহলে একদম বারুদ কা গোলা হয়ে যাবে। সে যে ৩ মাসে শিখে এসছে, সে যখন শোনাবে, সে লোক অবাক হয়ে যাবে। এই তো মা মানে এ তো খোকা ছিল, এ তো এখন বোমা দিচ্ছে। তো খুবই মজা হবে। তো তাকে তৈরি করতে হবে। তার পার্সোনালিটি, তার ওভারঅল অ্যাপিয়ারেন্স, তার কথাবার্তা, তার ইনফরমেশন, বইয়ের নলেজ, মিটিং এর নলেজ, ট্রেনিং এর নলেজ, প্রোডাক্ট এর নলেজ, আপলাইন এর নলেজ, এতগুলো নলেজ আছে যে আপনারা যদি ২ হাতে ধরে নেন নলেজ তবুও হাত কম পড়ে যাবে, নলেজ কম পড়বে না। তো তাকে আপনাকে সেই জিনিসটা শেখাতে হবে। সেলফ ডিপেন্ডেন্ট সেলফ ডিপেন্ডেন্ট বানাবার জন্য তাকে সেই সাইকেলটা যাতে ও নিজে চালাতে পারে, আপনাকে সারা জীবন ক্যারিয়ার যাতে না ধরতে হয় সাইকেলের, তেমন ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। কি করতে হবে? অ্যাক্টিভিটি ওয়াইজ। আমরা সবসময় লক্ষ্য করি সিসি। আরে ভাই সিসি আসছে অ্যাক্টিভিটি দিয়ে। অ্যাক্টিভিটির উপরে ফোকাস করো, সিসি নিজে করে চলে আসবে। আমি অ্যাক্টিভিটি করছি না, শুধু ভাবছি সিসি হয়ে যাবে, সেটা তো হয় না। আমাকে সিসি করতে গেলে এত অ্যাক্টিভিটি লাগবে। এই অ্যাক্টিভিটি করলে আজকে নইলে কালকে যখন আমার অ্যাক্টিভিটি আরো ভালো হবে, আমার অ্যাক্টিভিটি এর ধার হয়ে যাবে। এটা চাকু। চাকুতে তো ধার দিতে হবে। সেই চাকুর অ্যাক্টিভিটিটা যখন ধার হয়ে যাবে তখন সিসি বেশি আসবে।
আজকে আমার না করে ৭-৮ সিসি ১০ সিসি নিজে করে হয়ে যায়। তো এমন পিন পয়েন্ট অ্যাক্টিভিটি আপনি যদি করে দেন, তাহলে আপনার বিজনেস একদম মজবুত হয়ে যাবে। কোনো সুনামিতে আপনার বিজনেস নড়বে না। কোনো আর্থকুয়েক এ আপনার বিজনেস নড়বে না। এমন হয়ে যাবে। আপনাদেরকে যেভাবে আমি করে রেখেছি 2 সিসি যাদের ১০ থেকে ১৫ কাস্টমার হয় না, তাদেরকে টাকা লাগিয়ে 2 সিসি আমি করতেই দিই না। করতেই দিই না। ২ মাস ৩ মাস পরে হবে, কোনো অসুবিধে নেই। কিন্তু ফাউন্ডেশন ভালো হতেই হবে। যদি টাকা লাগিয়ে করে দেয় তারপরে সুপারভাইজার হতে পারবে না। 2 সিসি তো টাকা লাগিয়ে করে নেবে। সুপারভাইজারের সময় কি করবে? তখন তো ফেঁসে যাবে। তখন বলবে পরিবেশ জি করতে দিল না। তো সেই সময় যদি আমি তাকে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হলে যদি ৪ মাস ৫ মাসও লাগে চিন্তা নেই। কেন ফাউন্ডেশন করতে কোনো ইট বালি যে আছে যে মাটির ভেতরেও তো যায় ফাউন্ডেশনে। মানে গর্ত করে সেই ফাউন্ডেশনের পিলার হয়। সেটা তো মাটির তলায় হয়। সেটা চোখে দেখা যায় না তো। তো ২ মাস ৪ মাসও যদি লেগে যায় তাহলে কোনো ক্ষতি নেই। কিন্তু তারপর এমন বিজনেস দাঁড়াবে যেটা নড়বে না, যেটা সবসময় সিসি মেইনটেইন থাকবে তার। তো আমাদেরকে তেমন একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে। তার ১০ থেকে ১৫ কাস্টমার না হলে তার 2 সিসি হওয়া না হওয়া একই সমান। তারপরে যখন সুপারভাইজার সে হবে, তখন তার কাছে কিন্তু ৬ থেকে ৮ জনের টিম হওয়ার দরকার। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যদি হয় ১০ থেকে ১৫ জনের টিম হওয়া দরকার। যদি ম্যানেজার হয় আর যদি ২৫ থেকে ৩০ লোক না থাকে তাহলে কেমন ম্যানেজার? সেই ম্যানেজার নিয়ে চাটবে কি? কি করবে? ম্যানেজার র‍্যাংক চাটবে, ম্যানেজারের পিন চাটবে। টাকা আসবে কি? টাকা আসবে না। এখানে পিন দিয়ে টাকা আসে না। এখানে কাজ দিয়ে টাকা আসে। তো কাজ যখন হবে তখন যখন লোক থাকবে তখন কাজ হবে। লোক না থাকলে কাজ হবে কি করে? তো আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে একটা পিন লেভেলে এত লোক কিন্তু থাকতেই হবে। এত লোক যদি না থাকে কাজ হবে না।